আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রোদ বন্ধুর বিয়ে টোপরা মাথায় দিয়ে, হই 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 আমাদের বন্ধু গেল কই, আসো সবাই নাচি প্রাণ খুলে বাঁচি, তাক ধুমা ধুম ধুম তা বিয়ের আগে স্বর্গে যায়। ঝিলমিলের সাথে একমাত্র হাসানেরই ভালোভাবে পরিচয় ছিল। হাসান যে হাস্যরসিক টাইপের মানুষ এটা জানাই ছিল, কিন্তু ওই ছড়াটা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। রোদ্দুর অনেক অনুনয় বিনয় করলো ওদের সাথে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে তার সম্ভব হলো না। বিদায়কালে রোদ্দুর রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিতে গেল। ঝিলমিল ওদেরকে বারবার বলে দিয়েছে, ভাইয়া আপনারা কিন্তু অবশ্যই আবার আসবেন। ওরা যাতে সায় জানালো। সবাইকে বিদায় দিয়ে রোদ্দুর বাড়ি ফিরতেই ঝিলমিল বলল, দেখ দেখ তোর বন্ধুরা কত ভালো, ওদের দেখে জীবনে ভালো কিছু শিখতে পারলি না। তুই তো শুধু জানিস কথার দাড়ি কমায় ধমকাতে। হ্যাঁ আমি এমনই। তাহলে তাহলে তোকে আমায় সারা জীবন এইভাবেই সহ্য করতে হবে। এমন কাঠখোট্টা মাথা মোটা বদমেজাজি না কুচু অহংকারী দাম্ভিক উদ্ভট একটা ছেলের সাথে সারা জীবন ভাবাই যায় না। সহ্য করতে পারলে কর, আর না করতে পারলে। রোদ্দুর থেমে গেল। ঝিলমিল কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কি পুরো কথা শেষ কর। কিছু না, এত কিছু ভেবে বলিনি, এমনি কথার কথা। তুই যে একলা আমার কথা বলছিস, তুই নিজে কি ঝগড়াটি কোথাকার? পান থেকে চুন খসলেই তো আসিস কোমর বেঁধে ঝগড়া করতে। ঝিলমিল দুপা এগিয়ে এসে বলল, আমি ঝগড়া করি? রোদ্দুর সেইভাবেই দুপা পিছে সরে গেল। হেসে বোঝানোর চেষ্টা করলো, ঠিক এইভাবেই তুই পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে আসিস। ঝিলমিল সেটা বুঝতে পেরে ফুঁসে উঠল বঙ্গোপসাগরে উতলে ওঠা ঘূর্ণিঝড় মহাশ্মশানের মতো। পাশ ফিরতেই নীলেই আচমকা ধাক্কা খেয়ে পড়ে গেল পেছন দিকে, অর্থাৎ রোদ্দুরের উপর। হঠাৎ ওকে নিয়ে তাল সামলাতে না পেরে রোদ্দুর নিচেও পড়ে গেল। বিষয়টি এমন হলো যে দুজন নিজেদের গোপনে চুপি চুপি প্রেমালাপ চালিয়ে যাচ্ছিল। হঠাৎ কেউ চলে আসে, দুজন দুদিকে পালাতে গিয়ে ফের নিজেদের কাছে চলে এসেছে অজান্তে। রোদ্দুর ঝিলমিল কি হলো এখনো বুঝতেই পারল না। যখনই বোধগম্য হয়েছে যে সে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, তখন দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ওড়নার সাথে পা পেঁচিয়ে আবারও ধপাস। আগেরবার রোদ্দুরের উপর পড়ার কারণে ব্যথা পায়নি, কিন্তু এইবার রোদ্দুর উঠে গিয়ে বিপত্তি বাঁধিয়ে দিল। এমন একটা পরিস্থিতিতে হাসা উচিত নয়, তবুও রোদ্দুর হোহো করে হেসে উঠল। সে নিজেও পড়ে গিয়ে পিঠে কোমরে ব্যথা পেয়েছে, কিন্তু হাসির ছলকে নিজের ব্যথার কথা ভুলে গেল। ঝিলমিল কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একজন অসহায় মানুষকে এভাবে হাসাহাসি করা কোনো মানবিকতার পরিচয় বলতে পারিস? ওহো সরি সরি, মুখ ফুসকে হাসি বেরিয়ে গেছে, বিশ্বাস কর। নে উঠ এখন। এভাবে শুকনো মাটিতে মানুষ যে পরপর দুবার আছাড় খায় তা তোকে না দেখলে জানতাম না। রোদ্দুর হাত বাড়িয়ে দিল ঝিলমিলের ওঠার জন্য। ঝিলমিল হাত না ধরেই উল্টো বলল, তুই একটা স্বার্থপর। আচ্ছা ঠিক আছে, এখন উঠে আয়। ঝিলমিল উঠতে গিয়ে বুঝতে পারলো ব্যথাটা সে বেশ ভালোভাবেই পেয়েছে। রোদ্দুরের সাহায্যে উঠে বসে ফোন করলো বাড়িতে, সবার কাছে কান্নাকাটি করে নালিশ করলো, তোমাদের ছেলে আমাকে ফেলে দিয়েছে, মনে হয় কোমরটা একবারে ভেঙে গেল। রোদ্দুর নির্বিকার ভঙ্গিতে সব শুনছিল। ঝিলমিলের কথা শেষ হয়ে যাওয়ার পরও বলল, আমি তোকে ফেলে দিয়েছি? আমার জন্য এখনো আস্ত আছিস। যদি সরাসরি আগেই মেঝেতে পড়তি তবে হাড় হাড্ডি একটাও খুঁজে পাওয়া যেত না। তোর জন্যই তো। তুই কথা বলতে আসিস কেন? আমাকে কেন বলিস আমি ঝগড়া করতে আসি? রোদ্দুর হেসে বলল, তখন তো জাস্ট মুখে বলেছি, এইবার তো প্রমাণ আমিই পেয়ে গেলাম, সাথে তুই নিজেও দেখলি। প্লিজ এখন কিছু বলিস না, নিজের দোষটা স্বীকার করে নে। ঝিলমিল কিছু বলল না। একবার ফুঁসে উঠে পড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। এইবার আবার ফুঁসে উঠলে কি থেকে কি যে হয়ে যায়। সুখানপুর ছোটোখাটো একটা মফস্বল শহর হলেও বেশ উন্নত সব দিক থেকে। মনোয়ার সরকার কিছুদিন আগে ঝিলমিলের ঘরের জানালায় ঠকঠক করা বিষয়টা পুলিশে জানিয়েছিলেন। আজ হাতে কাজ না থাকায় খোঁজ নিতে এলেন। অফিসার কামরুল হাসান জানালেন, খোঁজ খবর করলাম, কিছু পাই নাই তো। সম্ভবত এলাকার কিছু ছেঁচড়া চোর বাটপাড়ের কাজ। তবুও আমরা বিষয়টা নজরে রেখেছি, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দেখা যাক কি হয়। ইদানিং ওসমান খন্দকার চুপ করে গেছেন, অথচ তিনি চুপ থাকার মানুষ নাই। মনে মনে কোনো ছক কষছেন কিনা কে জানে। মনোয়ার সরকার চায়ের দোকানে এসে তার খোঁজ করা অজ্ঞাত মানুষের খোঁজ নিল। আশ্চর্য, তিনি এসেছিলেন আরও বেশ কয়েকবার।
তাকে বাড়ি দেখিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়িতে যাবেন না। তার একটাই কথা, মনোহর সরকারের সাথে তিনি এখানেই দেখা করবেন, অথবা পথে ঘাটে কখনো যদি হঠাৎ দেখা হয়ে যায় তবে বাড়িতে কিছুতেই যেতে পারবেন না। উনি সেই আগন্তুকের খোঁজ করে বেরোচ্ছেন। যখন তিনি উপস্থিত থাকেন না তখন তার উপস্থিতি ঘটে। ফজলুল সরকারও এলাকার বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন মিটিং নিয়ে ইদানিং ব্যস্ত সময় পার করছেন। বাড়ির ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সামলাচ্ছেন বাকি ভাইয়েরা। সবাই একসাথে থাকার ফলে কখনো কিছু নিয়ে অশান্তি সৃষ্টি হয় নাই। তাদের অন্তরের অবস্থা একই রকম, সবাই মিলেমিশে নির্ঝঞ্ঝাটভাবেই এতকাল সংসার করে আসছে। আজ হঠাৎ মাহফুজ সরকার কিছু বিষয় নিয়ে মন খারাপ করলেন। তাদের পারিবারিক ব্যবসার এই দিক পছন্দ হচ্ছে না, এটা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া উচিত, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, নানান মনোমালিন্যের সৃষ্টি হলো। বড় ভাই যেহেতু বাড়িতে নেই তাই সকলেই তার কথা চুপচাপ শুনে গেলেন, প্রত্যুত্তর করলেন না। ফজলুল সরকার এসে সামলাবে সব। ছেলেরা ব্যবসা বাণিজ্য ভাগাভাগি চায়, নিজেদের অংশ বিক্রি করে অন্য কিছু করতে চায়। রেহেনা খাতুনের কানে এখনও এই সংবাদ পৌঁছায় নাই, শুনলে তিনি নির্ঘাত তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বেন। আজ ব্যবসায় ভাগ যাচ্ছে, দুদিন পরে বাড়ি ভাগের জন্য উঠে পড়ে লাগবে, তখন বলবে আমরা নিজেদের আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট চাই, বউ বাচ্চা নিয়ে নিজেদের মতো করে থাকবো। কখনোই সম্ভব নয়। এটা অনেক আগের বাড়ি, পূর্বপুরুষদের স্মৃতি বহন করে, পুরাতন হয়ে গেছে। তবে বছরের পর বছর বাড়ি রং করা হয়, এছাড়াও বিভিন্ন জিনিসপত্রের পরিবর্তন ঘটে, যার ফলে কখনো পুরাতন বলে মনে হয় নাই। বাড়ির মেয়ে বউদের আবার এত অভিযোগ নেই, বরং তাদের একসাথে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর তারা একলা কিছুতেই সময় কাটাতে চায় না। শনিবার আবার তানিশার জন্মদিন, সে বায়না ধরেছে বাড়ির সবাইকে নিয়ে এবার জমজমাট করে বার্থডে সেলিব্রেট করবে। সেক্ষেত্রে রোদ্দুরা ঝিলমিলকেও দরকার, ওরা ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ। তানিশা সরাসরি ঝিলমিলকে ফোন করলো, বলল, আপু কবে আসবা? ঝিলমিল ওপাশ থেকে উত্তর দিল, আর আসবো না রে। ওমা কেন, কি হয়েছে? পা ভাঙছে আমার, সব দোষই ব্যাটার। তুই জানিস ও কি করছে? ঝিলমিল নন স্টপ রোদ্দুরের দোষ বলতে লাগলো। ওর কথা শেষ হলো না, মুখও ব্যথা হলো না, অথচ তানিশার মাথা ঘুরতে লাগলো ভন ভন করে। রোদ্দুরে শুধু আজকে দোষ না, ওর জন্মের পর থেকে কি কি খারাপ করে এসেছে সব খুঁচিয়ে খুঁচিয়ে বের করেছে। তানিশা পেট ব্যথার দোহাই দিয়ে কোনো রকম ওর বার্থডের খবর দিয়ে ফোন রেখে দিল। রোদ্দুর সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসে দেখলো হ্যাঁ ঝিলমিল ঘরেই আছে। সে গলারটা খুলতে খুলতে বলল, কিরে, আজ তোর পাশের বাসার ভাবি কই? ঝিলমিল থমথমে মুখে জবাব দিল, ভাবি আছে ঠিকই, কিন্তু আমি নাই। তুইও তো আছিস, এই তো আমি দেখতে পাচ্ছি। আমার পায়ে ব্যথা, আমি বিছানা থেকে উঠতে পারছি না। রোদ্দুর কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, ওমা, পায়ে ব্যথা? আমি তো ভাবছি এসব ছোটখাটো ব্যথা তোকে কাবু করতে পারে না। ঝিলমিলের কণ্ঠ শূন্য। সারাদিন যে কিভাবে কেটেছে এটা রোদ্দুর না দেখলেও আন্দাজ করে নিল। রান্নাঘরে গিয়ে দেখলো যেটা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে, অর্থাৎ ঝিলমিল সকালের পর থেকে কিছুই মুখে তোলে নাই। রোদ্দুর এক মুহূর্তে কিছু ভেবে ওর জন্য খাবার রেডি করলো, তারপর ঘরে গিয়ে বলল, খাওয়া দাওয়া করিস নি যে? একদমই উঠতে পারিস নাই? উঠেছি তো, কিন্তু বেশি হাঁটাহাঁটি করলে পায়ে টান লাগে। খাই নাই কারণ ইচ্ছে করে নেই। রোদ্দুর আর কথা পেঁচালো না, ঝিলমিলকে একটুখানি খাইয়ে দিয়ে রেডি হতে বলল। ডাক্তারের কাছে যেতে হবে। ঝিলমিলের কাছে ডাক্তার বড় কথা নয়, সে বাহিরে ঘুরতে পারবে এটাই বড় কথা। তৎক্ষণাৎ সবকিছু চনমনে হয়ে ওঠে, দাঁড়িয়ে তাড়া দিয়ে বলল, আমার 5 মিনিটে হয়ে যাবে, তুই দ্রুত রেডি হ। রোদ্দুর স্বভাব সুলভ তার শাসনের কণ্ঠে বলল, তুইও একটা মানুষ, কিভাবে পারিস গিরগিটির মতো বদলে যেতে? এই তো খেতে গিয়ে ও ক্যাকু করলি, আর এখন? তুই প্লিজ সবকিছু বোঝার চেষ্টা করিস না, সবকিছু বোঝার যোগ্যতা তোর নাই। রোদ্দুর চুপ করে বাইরে এসে দাঁড়ালো। মিনিট 10 যেতেই ঝিলমিলের মেসেজ এলো, আমাকে এসে নিয়ে যা। আমি কিভাবে যাব? রোদ্দুর মেসেজ পেয়ে মনে মনে বলল, তোর বাপ তো আমারে মাসে মাসে বেতন দিয়ে রেখেছে। রোদ্দুর উঠে গেল। দরজায় ঝিলমিল ওর জন্য অপেক্ষা করছিল। রোদ্দুর ঝিলমিলের হাত ধরে বলল, আয়। ঝিলমিল খোঁড়াচ্ছিল। ওখান থেকে লিফট পর্যন্ত যেতেই আর আগাতে পারল না। রোদ্দুর বলল, নে আমার কাঁধে ভর দে। আর কি করবি? আমার জীবন জ্বালিয়ে খাওয়া ছাড়া তোর কাজ আছে তাই? ঝিলমিল শটান দাঁড়িয়ে পড়ে বলল, যাবই না। এভাবে বললি কেন? ঘাট হয়েছে আমার, ভুল হয়েছে তোকে কিছু বলা, মাফ কর বাপ। সরি, 1000বার সরি। এইবার আয়, তোকে আর কিছু বলবো না, প্রমিস। আমি কিন্তু কথা দিলে কথা ভঙ্গ করি না। ঝিলমিল চুলগুলো পেছন দিকে ঝাড়া দিয়ে এক হাতে গায়ের চাদরটা টেনে নিয়ে বলল, ঠিক আছে। ওরা দুজন সন্ধ্যা 7টায় এসে পৌঁছালো। সেখানেও রোদ্দুর ঝিলমিলের হাত ধরে ধরে নিয়ে গেল। রোদ্দুর ঝিলমিলকে ভেতরে পৌঁছে দিয়ে নিচে ওয়েটিং রুমে এসে বসলো।
ওদিকে একটা বুড়ো ডাক্তার ঝিলমিলের পা চেক করছিল। প্রথমেই বুড়োটার হাবভাব ভালো ঠেকছিল না, কিন্তু নিজের ধারণা ভুল ভেবে চুপ করে গেল। কিন্তু সেই ডাক্তার যখন পা থেকে হাত স্পর্শ করছিল বাজেভাবে, তখন ঝিলমিল আর চুপ করে থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলল, আপনার হয়েছে আঙ্কেল? না, আরেকটু বসুন। আপনার পায়ে আঘাত খুব গুরুতর, আরেকটু দেখতে হবে। বসুন দেখি। ঝিলমিল ফের বসে পড়ল। চল শক্ত করে তককে তককে রইল কখন এই বুড়ো ভামটাকে একটু টাইট দেবে। উনি ফের পায়ের অজুহাতে হাতে হাত দিলেন, বললেন, দেখি এইখানে সমস্যা আছে কিনা। এসব ব্যথা খুবই গুরুতর, সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঝিলমিল চুপচাপ শুনে সাপের মতো ফুঁসে উঠল। বা পায়ে ব্যথা, ডান পায়ে গিয়ে বুড়ো বেটাকে একটা ফুটবলের মতো কিক মারল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, শালা বুইরা বেটা, এই বয়সে লুইস্তামি? হ্যাঁ, বয়স কত? হ্যাঁ, এক পা কবরে চলে গেছে, তারপরে ভণ্ডামি যায় না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ঝিলমিল দুকদম এগিয়ে গিয়ে বুড়ো বেটার চুল টানতে টানতে বলল, আমার কি চিকিৎসা করবি? আমি করবো তোর চিকিৎসা। আয় আয় আয়। ওদিকে চেঁচামেচি বাহির পর্যন্ত পৌঁছে গেল। ঝিলমিলও সেই সময় বুড়োটাকে টানতে টানতে রিসেপশনে নিয়ে এলো। রোদ্দুর এমন বিরল দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে? এই বয়স্ক লোকটাকে কেন এই পাগল টেনে হিস্ট্রা নিয়ে আসছে? রোদ্দুর এগিয়ে এসে ঝিলমিলকে থামালো, হাত ধরে চাপা ধমক দিয়ে বলল, কি করছিস এখানে? এভাবে সিন ক্রিয়েট করা মানে কি? তখন ঝিলমিলের পা পুরোপুরি ঠিক হয়ে গেছে। অবশ্য এত গন্ডগোলের কারণে তারা কোনা এখানে এসেছিল সেটাই ভুলে গেছে। ঝিলমিল রোদ্দুরকে সবটা খুলে বলল। বুড়ো ডাক্তার তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রথমে নিজেকে নির্দোষ করার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু ঝিলমিলের চোখ রাঙানির কাছে তা বেশিক্ষণ স্থায়ী হয় নাই। পুরো ঘটনা শুনে রোদ্দুরের মাথা গরম হয়ে গেল। মানুষ বিশ্বাস করে যাদের কাছে নিজের চিকিৎসা নিতে আসে, আর তারা যদি খ্যাপা সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে, তবে প্রতিবাদ করার কেউ থাকবে না। ঝিলমিলের শত খারাপ দিকের মধ্যে এই একটা মাত্র দিক রোদ্দুরে ভালো লাগলো। সবাই তার প্রতিবাদ করতে পারে না, চুপচাপ নিজের ব্যর্থতা ভেবে মেনে নেয়, চুপ করে যায়। কিন্তু ঝিলমিল যেভাবে লোকটাকে টেনে হিস্ট্রে নিয়ে এলো তা ব্যাখ্যা করা অবর্ণনীয়। তর্কাতর্কির বিষয়টা কখনোই ওর পছন্দ ছিল না। সে সরাসরি পুলিশে ফোন দিল। তারপর যেই না লোকটার সাথে একটু বোঝাপড়া করার উদ্দেশ্যে এলো, অমনি একটা নার্স ছুটে এসে অনুনয় বিনয় করে বলল, প্লিজ প্লিজ, এটা আমাদের হাসপাতালের রেপুটেশনের বিষয়, আপনারা একটু ধৈর্য ধরুন। স্যার আসছেন। এই লোক আমাদের এখানকার ডাক্তার না, একজনের অনুপস্থিতিতে ওনাকে রাখা হয়েছে। রোদ্দুর বলল, যাকে তাকে রেখে দিলেই হয়? আপনারা রক্ষা করার বদলে যদি ভক্ষ খাওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা কোথায় যাব? আমরা এলাম সাধারণ একটা সমস্যার সমাধানে, সেখানে উল্টো আরও সমস্যা সৃষ্টি করছেন। এই আপনারা ডাক্তার, মানুষের সেবা করেন? কথাটা বলতে বলতে রোদ্দুরের মনে পড়ল ঝিলমিলের পায়ের কথা। ও মা, এই মেয়ে তো দিব্যি হাঁটাচলা করছে। কিছুক্ষণ আগে তো এই বুড়ো বেটার সাথে ভালোই দৌড়াদৌড়ি করলো। রোদ্দুর এসে ঝিলমিলের পাশে দাঁড়িয়ে বলল, আমরা কেন যেন এসেছিলাম এখানে? ঝিলমিল তড়িৎ গতিতে বলল, কেন আবার? পায়ের ডাক্তার দেখাতে। তারপর হঠাৎ নিজের পায়ের দিকে তাকালো। পা নাড়াচাড়া করে অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে ইশারায় হাসলো। করিডোরে একটা চক্কর কেটে এসে বলল, এই আমি হাঁটতে পারছি। রোদ্দুর প্রথমে মনে করেছিল ঝিলমিল হয়তো তার সাথে গতকাল থেকে পা ব্যথা নিয়ে মস্করা করছিল। তবে ওর চোখে মুখের উচ্ছ্বাস বলে দিল সে মিথ্যা কথা বলে নাই। পুলিশ এসে বুড়ো বেটাকে অ্যারেস্ট করলো এবং তাদের আশ্বস্ত করলো। হাসপাতালের মেইন ডাক্তার এসে অনেকক্ষণভাবে ক্ষমা চাইলেন, বিষয়টা গোপন রাখারও কথা বললেন। তারপর সবার শেষে নিজের একটা কার্ড দিয়ে বললেন, প্লিজ যে কোনো প্রয়োজনে স্মরণ করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আর হ্যাঁ, আমি আবারও আজকের ঘটনার জন্য বিশেষভাবে দুঃখিত। ঝিলমিলের কাছে ডাক্তারটাকে ভালোই লাগলো। বেশ ভদ্র শান্তশিষ্ট স্বভাবের। অন্যের করা মারাত্মক ভুলের জন্য নিজে কতবার ক্ষমা চাচ্ছেন। ঝিলমিল আর রোদ্দুর বাড়ি ফিরে এলো। এতক্ষণ হাসপাতালের ফিনাইল ওষুধপত্রের গন্ধে মাথা ধরে গিয়েছিল। বারান্দা এসে মিনিট দুয়েক দাঁড়াতেই শরীর জুড়ে প্রশান্তির ঢেউ খেলে গেল। ঝিলমিল কড়া করে 2 কাপ কফি বানিয়ে নিয়ে এলো। রোদ্দুর হেসে বলল, আজ থেকে তো তাহলে তোর সাথে আপনার সাথে ভালোভাবে কথা বলতে হবে। কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না। এমনিতেই এত বছর যাবৎ দেখে আসছি, পান থেকে চুন খসলেই তোর চেঁচামেচি শুরু হয়ে যায়। আর আজ তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেললি। তুই কি আগে থেকেই এমন? একই সাথে বড় হয়েও আমাকে এই কথা জিজ্ঞেস করছিস? জানা উচিত ছিল তোর। রোদ্দুর হালকা চালে মাথা নাড়ালো। তারপর ভুরুকুচকে জিজ্ঞেস করলো, তুই কি সত্যি ভাবে ব্যথা পেয়েছিলি নাকি? রোদ্দুরের কথা পুরোটা শেষ করতে দিল না ঝিলমিল। তার আগেই ওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে নিজে বলল, বিশ্বাস করে সব মিথ্যা না। সত্যি আমার পায়ে এমন ব্যথা ছিল যে মরার মতো অবস্থা হয়ে গেছিল। কিভাবে যে ভালো হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি নিজেও অবাক।
রোদ্দুর মুখে কিছু না বলে মাথা নাড়ালো, বুঝতে পারল। এত দৌড়দৌড়ির ফল। কিছুক্ষণ বাদে ঝিলমিল রোদ্দুরকে বাড়ি যাওয়ার কথা বলল। রোদ্দুর মনে হয় এখন বাড়ি যেতে রাজি না, তাই খুব একটা গুরুত্ব দিল না। দেখি, আচ্ছা আচ্ছা যাবনি বলে কাটিয়ে দিল। ঝিলমিলের মন খারাপ হয়ে গেল। রোদ্দুরকে রাজি করানোর জন্য উপায় তার জানা নেই। ও হ্যাঁ, একবার দাদিকে ফোন করা যায়, উনি বললে তাও যদি রাজি হয়। ঝিলমিল ঘড়িতে সময় দেখে নিল। এখানে রাত না হলেও ওখানে যথেষ্ট রাত হয়েছে। কাল সকালে রোদ্দুর যখন অফিসে যাবে তখন কথা বলতে হবে। সকালে হঠাৎ ছোট চাচুর আগমন ঘটল। কলিং বেলের আওয়াজে ঘুম ছুটে গেল। রোদ্দুরকে দেখতে পেল না, নিশ্চয়ই চলে গেছে। বলেও যায় নাই একবার। ঘড়িতে সময় দেখল 10:30 বাজে। অলসতা ছাড়ার সময় পেল না, অনবরত কলিং বেল বেজেই যাচ্ছে। ঝিলমিল উঠে বিছানার কম্বল বালিশ সরিয়ে ওড়না খুঁজে বের করে দৌড়ালো। এপাশ থেকে জিজ্ঞেস করলো কে? ওপাশ থেকে ভরাট গলায় কেউ একজন বলল, দরজা খোল, আমরা এসেছি। ঝিলমিল উকি দিয়ে লুকিং গ্লাসে দেখার চেষ্টা করলো, কিন্তু স্পষ্ট দেখতে পেল না। যতটুকু দেখলো ততটুকু ঝাপসা। ঝিলমিল দরজা খুলবে কিনা বুঝতে পারছিল না। আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো, ঝিলমিল, আমরা তোর চাচা চাচি। ঝিলমিল তৎক্ষণাৎ দরজা খুলে সালাম দিল। বড় চাচা, বড় চাচি এবং তাদের সাথে ছোট চাচু এসেছে। ও কিছুটা অবাক হয়ে বলল, হঠাৎ তোমরা সবাই এখানে? আমাকে তো আগে বলো নাই। ছোট চাচু বললেন, আগে বলি নাই বলে তুই আমাদের এতক্ষণ দরজায় ওয়েট করাবি? সে কখন থেকে কলিং বেল বাজাচ্ছি, তোকে ফোনও করেছি কয়েকবার। কি করছিলি? ঘুমাচ্ছিলি তাই না? রোদ্দুর চলে গেছে অফিসে? ঝিলমিল নার্ভাস ভঙ্গিতে বলল, হ্যাঁ চলে গেছে, আসলে আমার ফোন সাইলেন্ট ছিল তাই আমি খেয়াল করি নাই। ঝিলমিল সবাইকে বসার জায়গা করে দিল। যেটা করছে সেটাতে অপ্রস্তুত হয়ে যাচ্ছে। আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই। সাবরিনা এগিয়ে এসে বললেন, ঢাকায় এসেছি একটা কাজে। আমার বোন আছে না একটা, ও একটু অসুস্থ, তাই ওকে দেখতে এসেছি। তোমার মা বাবাও আসতে চেয়েছিল, কিন্তু যেহেতু তানির জন্মদিন তাই তোরা ওখানে যাবি, তাই আর এলো না। আমি ভাবলাম ঢাকায় যখন এসেছি তখন তোর নতুন সংসারটা ও দেখে যায়, কি মন দিয়ে সংসার করছিস তো। উনি ঝিলমিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। ও কোনো মতে মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। ছোট চাচু জানালেন তার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তিনি ঝিলমিলের ট্রান্সফার নিয়ে এখানে এসেছেন। এখানে যেহেতু ওকে থাকতে হবে, তবে পড়াশোনাটাও এখানেই হোক। ওদের ওখানকার কলেজের সামনের মাসে পরীক্ষা, আর এখানে সামনের সপ্তাহেই পরীক্ষা। ঝিলমিলের মুখটা কালো করে ফেলল। এমনিতেই পড়াশোনা থেকে যতটা সম্ভব দূরে থাকতে চায়, ততটাই সবাই মিলে তার দিকে ঠেলে দেয়। ওরা সকলে চলে যাচ্ছিল, কিন্তু ঝিলমিল বারণ করলো, যত যাই হোক, মেনে নিক অথবা না মেনে নিক। বড় চাচি যখন একটু আগে তার সংসার কথাটা উল্লেখ করেছে, তবে তার এই সংসার থেকে সে কি করে মেহমানদের না খাইয়ে বিদায় করে। দাদি বলতেন খালি মুখে চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। ঝিলমিল যেতে দিল না, কিন্তু তাদের তাড়া ছিল, তাই সে ঝটপট গিয়ে চা বানিয়ে নিয়ে এলো সকলের জন্য। চা খেতে খেতে সাবরিনা বললেন, ঝিলমিল তুই ও আমাদের সাথে চল, তোর ছোট চাচুর সাথে চলে আসিস, তারপর সবাই মিলে একসাথে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিস। কিন্তু রোদ্দুর যে বলল ও যাবে না বাড়িতে। ধুর, ওর কথা কে শোনে? ওর কথায় দাম আছে? আমাদের বাড়ির বউ যেতে চেয়েছে, আমরা তার কথাই শুনবো। ঝিলমিল খুশি হয়ে গেল। তারপর রেডি হয়ে তাদের সাথে রওনা দিল। প্রথমেই বড় চাচির বোনের বাসায় যাওয়া হলো। ঝিলমিলের সাথে ওনাদের আগে থেকেই বেশ ভালো পরিচয় আছে, একসময় খুব যাওয়া আসা হতো। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হাসপাতালে গেল। ওরা কেবিনে গেল। ঝিলমিল করিডোরে বসে রইল। হঠাৎ একটা মেয়ে ওর দিকে এগিয়ে এলো এবং পেছন থেকে সম্বোধনবিহীন ডাক দিল, এ মেয়ে শোনো। ঝিলমিল ঘুরে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। মেয়েটা বলল, তুমি রোদ্দুরের কে হও? ঝিলমিল পাল্টা প্রশ্ন করলো, আপনি কে? আমি কে সেটা তো তোমার জানার প্রয়োজন নেই। তুমি বলো তুমি রোদ্দুরের কে হও? রোদ্দুর কি হয় তোমার? ইদানিং তোমার সাথে ওকে খুব বেশিই দেখতে পাচ্ছি। অন্য একটা ছেলে মানুষের সাথে তো রং তামাশা কিসের? ঝিলমিল বোঝার চেষ্টা করলো এই মেয়েটাকে। রোদ্দুরের সাথে নিশ্চয়ই কোনো না কোনোভাবে সংযুক্ত, তা নাহলে ঝিলমিলকে চেনার কথা নয়। হতে পারে ফ্রেন্ড, না ফ্রেন্ড হলে এত অধিকার কেন দেখাবে? সে সুন্দর করে হেসে জবাব দিল, আমার রং তামাশা করতে ভালো লাগে। তোমার ভালো লাগে না? তুমিও করবে নাকি রং তামাশা? এত বাজে কথা কিভাবে বলো, বেহায়া কোথাকার। তোমার লাস্ট একটা কথা বলি, রোদ্দুর ইজ মাই বয়ফ্রেন্ড। ওর সাথে কাউকে আমি টলারেট করবো না, সো রোদ্দুরের কাছ থেকে দূরে থাকবে অবশ্যই। এরপর মেয়েটা ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। ঝিলমিল সহসা রোদ্দুরের কাছে মেসেজ দিল, তোর গার্লফ্রেন্ড কয়টা রে? সাথে সাথে রোদ্দুরের রিপ্লাই এলো না। ঝিলমিল ফোন ব্যাগে রেখে রোগীকে দেখতে গেল। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর হঠাৎ রোদ্দুরের ফোন বেজে উঠল।
এই প্রথম বিয়ের পর না, প্রথম না, এর আগেও ফোন করেছিল, কিন্তু ঝিলমিল কখনো ফোন করতে পারে নাই। বেশিরভাগ কথা তার সাথে মেসেজেই হয়। ঝিলমিল ফোন রিসিভ করতে রোদ্দুর বলল, কোথায় তুই? আবার কি পাশের বাসার ভাবির সাথে গল্প করতে গেছিস? ঝিলমিল দাঁতে দাঁত চেপে বলল, না, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসছি। তুইও চলে আয়, একসাথে গল্প করি। সত্যি করে বল কোথায় তুই? তার আগে তুই সত্যি করে বল তোর গার্লফ্রেন্ড কয়টা? আজ একজনের সাথে দেখা হয়েছিল। তুই কি রানিং প্রেম করছিস? আয় হায়, এটাকে কি বলে জানিস? এটাকে বলে পরকিয়া। ছি ছি ছি, বংশের নাক কাটবি নাকি? রোদ্দুর বিরক্ত হয়ে বলল, যাত্রা কথা বলিস না ঝিলমিল, তুই কোথায় সেটা বল। হাসপাতালে এসছি। মানে কি? কেন আমার সাথে হেয়ালি করছিস? না, হাসপাতালে মানুষ কেন আসে বল? চিকিৎসা করাতে। রোদ্দুর জবাব দিল। ঝিলমিল পুনরায় প্রশ্ন করল, আর কি? কি? তুই বল। ফাজলামি করলে থাপ্পড়ে গাল্লাল করে দিব বেয়াদব। বাড়ি ফিরে এসব অশান্তি আমার পছন্দ হচ্ছে না। রোদ্দুর রেগে গেল। ঝিলমিল আগুনে ঘি ঢেলে বলল, কেন রে? অশান্তি কেন? বাড়ি ফিরে এসে আমাকে দেখতে পাচ্ছিস না বলে কি মন খারাপ? মিস করছিস? ওয়াও, ইন্টারেস্টিং। রোদ্দুরে তো বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। শুধুমাত্র ঝিলমিল কোথায় আছে এটা জানার জন্য এত বকবক করতে হচ্ছে এবং এত কথা শুনতে হচ্ছে। সে মাথা ঠান্ডা রেখে জিজ্ঞেস করলো, এবার বল কোথায় আছিস? মিস যখন করছি বুঝতেই পারছিস, তবে দ্রুত বল, গিয়ে দেখে আসি তোকে। মনে মনে অবশ্য উল্টো কথা বলল, তোকে থাপড়িয়ে আসবো, জাস্ট একবার বল কোথায় আছিস তুই। ঝিলমিল এবার সত্যি কথাই বলল। চাচা চাচি এবং ছোট চাচুর কথা বলল। রোদ্দুর তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির বড়রা আছে, তাই ঝিলমিলকে কিছু করতে বা বলতে পারবে না, কিন্তু ওর উপর রাগ সর্বোচ্চ ছাড়িয়েছে। বিরক্তিকর একটা। হাসপাতালে গিয়ে ঝিলমিলের সাথে চোখাচোখি হতে এসে চোখ রাঙালো। ঝিলমিল দাঁত কেলিয়ে হাসলো। সবার সাথে দেখা হওয়ার পর ছোট চাচু বাড়ি যাওয়ার কথা বললেন। রোদ্দুর গায়ে গুই করে জবাব দিল, এবার আর যেতে চাচ্ছি না, দেখি সামনের সপ্তাহে যাওয়ার চেষ্টা করব। বড় চাচা এসে ধমক দিলেন। তখন রোদ্দুর আর নিজের সিদ্ধান্তে অটুট থাকতে পারল না, বাড়ি যেতে রাজি হলো। ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঝিলমিলকে সাথে করে বাড়ি এসে ব্যাগপত্র গোছালো। একটা কথাও বলল না। ঝিলমিল যা বলল তাতেই চোখ গরম করে তাকালো। ঝিলমিল ওর সেই রূপ থেকে বলল, পুরো গরুর মতো দেখাচ্ছে তোকে। এইভাবে তাকাস না প্লিজ, তাহলে নির্ঘাত তোর ব্রেকআপ হয়ে যাবে। এমনিতেই তোর যা গার্লফ্রেন্ড, বাবারে কি ঝগড়ি, কথাবার্তার কি ছিরি, পারলে আমাকে গিলে খেত। ও হ্যাঁ, জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোর সাথে কি সানিয়ার দেখা হয়েছিল? অত নাম ধাম আমি জানি না। এটা কি সেই মেয়েটা যে সেদিন রাতে তোকে ফোন করে আবল তাবল কি সব বলছিল? আমাকে কি বলছিল না বলছিল সেটা তুই কিভাবে শুনলি, আর কিভাবে জানলি ওটা একটা মেয়ে? ঝিলমিল নির্বিকারভাবে বলল, ফার্স্টে আমি ফোন রিসিভ করছিলাম। রোদ্দুর বিস্ময়ে হা হয়ে বলল, মানে কি? আমার ফোন নিয়ে তুই কথা বলেছিস? ঝিলমিল কিছু বলল না। নিজের ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। রোদ্দুরও দরজা লক করে নিচে নেমে এলো। সারা রাস্তার ঝিলমিলের কাছ থেকে জবাব পাওয়া গেল না। বলল, পরে বলবো, এখন বলতে ইচ্ছে করছে না। রোদ্দুর হাল ছেড়ে দিয়ে বসে রইল। ঝিলমিল নড়ে চড়ে আশেপাশে তাকিয়ে চারিদিকে দৃশ্য অবলোকন করেছিল। ওরা যখন সুখানপুর এসে পৌঁছালো তখন প্রায় 8টা বাজে। বাস থেকে নেমে রোদ্দুরকে ছাড়িয়ে ঝিলমিল সোজা রাস্তা ধরে দৌড় দিল। যেতে যেতে খোলা প্রকৃতিতে হাঁক ডাক ছেড়ে চেঁচিয়ে উঠল, মা মা, আমাকে বাঁচাও, আমি এক জাদরেলের হাত থেকে ছাড়া পেয়েছি। ঝিলমিল অনবরত দৌড়াচ্ছে। রোদ্দুর পিছে পিছে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একসময় ঝিলমিলের কাছাকাছি এসে বলল, আরে দাঁড়া, এইভাবে অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করলে পা পিছলে পড়ে এইবার কোমর ভাঙবি। ঝিলমিল তবুও শুনল না, দৌড়াতে থাকলো। রোদ্দুর এগিয়ে এসে ওর হাত ধরে বলল, চুপচাপ হাঁটতে থাক। একটা অদ্ভুত বিষয়, ওদের মধ্যে আগেও একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক সূত্র ধরে আগেও বহুবার অগণিতবার একে অপরের হাত ধরেছে, কিন্তু এইবার ঝিলমিলের হাত ধরে রোদ্দুরের কেমন যেন লাগলো। আগে কখনো এমন হয় নাই তো, এইবার কেন? রোদ্দুর আর চোখে মুঠোবন্দি হাতের দিকে তাকালো। সবই তো ঠিকঠাক, তবে এমন আশ্চর্য রকম মনে হলো কেন? সে হাত ছেড়ে দিল। আগের অনুভূতিতে ফিরে এলো। পরীক্ষা করার জন্য আরেকবার ঝিলমিলের হাত ধরতে চাইলো, কিন্তু ধরল না। ধরবে কিভাবে? হাত ধরার ছুতো খুঁজে পেল না। ওরা বাড়ি এসে পৌঁছাতেই হুলস্থুল কাণ্ড পড়ে গেল। যত যাই হোক, বাড়ির বউ প্রথমবার এসেছে বলে কথা। ঝিলমিল বিরক্তিতে নাক কুচকে বলল, অনেক ঠান্ডা বাইরে, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছ না কেন? ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি। রিমঝিম এগিয়ে এসে বলল। ঝিলমিল মুখ ভ্যাংচালো, মনে মনে বলল, বানের জলে ভাসিয়ে দিয়ে আবার আদর দেখানো হচ্ছে। ঘরে গিয়ে বাকিদের সাথে দেখা হলো। মা বাবা, চাচা চাচি, দাদি সকলের সাথে কুশল বিনিময় হলো। দাদি বললেন, আহারে, মাইয়াডার মুখটা শুকাইয়া এইটুকু হয়ে গেছে, খাওয়া দাওয়া একদমই হয় নাই।
তাই না? কই আমার দাদুভাই কই? তারে দেখতেছি না কেন? রোদ্দুর নিজের ঘরে চলে গিয়েছিল। তানিশা গিয়ে ওকে ডেকে আনলো। দাদি তার একমাত্র আদরের নাতির উদ্দেশ্যে বললেন, দাদুভাই, বউয়ের যত্ন নিচ্ছ না? সেদিন শুনলাম কিভাবে জানি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। ঝিলমিল ইশারায় বোঝালো। রোদ্দুরই তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর বানিয়ে বানিয়ে মেজো চাচিকে যে আরো কত কথা বলল তার ছেলের সম্বন্ধে। রোদ্দুর শুধু ভাবছে, যেই আমি বাড়ি ফিরি রাত্রের বেলা, সেই আমি ওর জন্য মানবিকতার কারণে বাড়ি ফিরে অফিস শেষ করি। ভাবি বেচারা একা একা কি করে থাকবে, নতুন শহর, নতুন পরিবেশ, থাক আমি একটু স্যাক্রিফাইস করি। আর এই বহুরূপী কিভাবে ফাঁসাচ্ছে আমায়। সারা ভালো মানুষের দাম নাই জগতে। ধরো কেউ পাত্তাই দিচ্ছে না আমায়। আসলাম কেন এখানে? চলে যাব। রোদ্দুর কপাল চাপড়াতে চাপড়াতে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সেদিন রাতে ঝিলমিল আগেভাগে গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ল। না হয় ঘরের মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে। ঝিলমিলের মনে হলো অনেকদিন পর সে নিজেকে ফিরে পেয়েছে। ঘর জুড়ে কেমন আপন আপন ঘ্রাণ। ঝিলমিল পুরো ঘর এলোমেলো করে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়ালো। বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে একটা অন্ধকার ছায়া দেখতে পেল। আচমকা মনে পড়ে গেল কিছুদিন আগেও এই ঘরে জানালায় কেউ ঠকঠক করতো। ভয়ে হাত পা সিটিয়ে গেল ওর। তবু ওখানে ঠাই দাঁড়িয়ে রইল। ও দেখতে চায় কে এই লোক, তার সাথে কিসের শত্রুতা। এত বছর হয়ে গেছে, কখনো এই বাড়িতে এরকম উপদ্রবের সৃষ্টি হয় নাই। তবে এইবার কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। ঝিলমিল কাউকে সন্দেহ করতে পারছে না। সে দেখতে থাকলো। অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। উপর থেকে স্পষ্ট মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ওটা যে একটা ছেলে মানুষ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঝিলমিল ভাবলো নিচে গিয়েই ধরবে। উপর থেকে সে কিছু করতে পারবে না। এখান থেকে চেঁচামেচি করলে বাড়ির মানুষ আসার আগে এই ব্যাটা পালাবে। ঝিলমিল দৌড়ে নিচে নামলো। চুপি চুপি সদর দরজা খুলে গেল। বাড়ির পেছন দিকে যেতেই পায়ের সরসর আওয়াজ ভেসে এলো। ঝিলমিল ফের বাড়ির মধ্যে গেল এবং বড়সড় একটা লাঠি নিয়ে ফিরে এলো। বিড়ালের মতো চুপি চুপি সামনের দিকে এগোতে লাগলো। খুব কাছেই ছায়া মানবকে দেখতে পেল। ঠাস করে যেই না পেছন থেকে মাথায় একটা বাড়ি দিতে যাবে, অমনি সে সামনের দিকে ফিরে লাঠিটা ধরে ফেললো। ঝিলমিল অবাক হয়ে তাকালো। যেই এন্টারটেনমেন্ট নিয়ে এসেছিল তার সবটাই মরছে গেল। ছায়া মানবের পরিবর্তে যে রোদ্দুরকে দেখতে পারবে এটা কল্পনাও করতে পারেনি। রোদ্দুরও ওকে দেখে অবাক। জিজ্ঞেস করলো, তুই কি পাগল? তোর মাথার তার ছেঁড়া? মারামারি করতে আসছিস কোন দুঃখে? এক্ষুনি তো দিতি মাথা ফাটিয়ে। আশ্চর্য! তুই কি করছিস এখানে এত রাতে? আমি তো চোর ডাকাত ভেবে এসেছিলাম, আর তোকে না উপর থেকে দেখে চোরের মতোই মনে হচ্ছিল। তুই কি পাহারাদার? ঘুম বাদ দিয়ে বাড়ি পাহারা দিচ্ছিস? রোদ্দুর কোমরে দুহাত গুজিয়ে প্রশ্ন করলো। ঝিলমিল উত্তর দিল, আমার কথা বাদ দে, তুই কি করছিস তাই বল। কে আছে আর এখানে? বাই দ্য ওয়ে, তোর সেই গার্লফ্রেন্ডকেও কি ধরে বেঁধে নিয়ে এসেছিস? ও নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে, আর তুই চুপি চুপি এসেছিস প্রেম করতে, তাই তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ঝিলমিল আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে খুঁজতে লাগলো। রোদ্দুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর কর্মকাণ্ড। একটু আগে বারান্দায় এসে দাঁড়াতে ওর হাত থেকে ঘড়িটা নিচে পড়ে গিয়েছিল। সেটাই এতক্ষণ ধরে খুঁজছিল, কিন্তু ঘড়ি খুঁজতে এসে যে এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে জানতো। রোদ্দুর ঝিলমিলকে বলল, ঘরে যা, কাউকে পাবি না। আমি কিন্তু বাড়ির সবাইকে বলে দিব। মুখ কালো করে বলল ঝিলমিল। আচ্ছা বলিস, এখন চল। না, আমি যাব না। আমি দেখবো তোর গার্লফ্রেন্ডকে। ঝিলমিল সুর টেনে চেঁচালো। রোদ্দুর ঝিলমিলকে হাত ধরে টেনে উঠালো। তারপর ওর হাত ধরেই ঘরের দিকে টেনে নিয়ে গেল। ঝিলমিল হেলে ধুলে পুনরায় বলল, তুই কেন তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিস? রোদ্দুর ওখানেই দাঁড়িয়ে পড়ল। ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, কেন, হিংসে হচ্ছে? ঝিলমিল ওখানেই ঠাস করে দাঁড়িয়ে পড়ে অবাক হয়ে তাকালো। নিমেষেই চোখ মুখ কুচকে অদ্ভুত একটা ভঙ্গি করলো। এক ঝটকায় রোদ্দুরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি কেন হিংসা করব? যা তো তুই। ছে, কি না কি গার্লফ্রেন্ড, তাকে আবার আমি হিংসা করব? আমি হোয়াই? এই বলে ঝিলমিল আর দাঁড়ালো না। উল্টো পথে হনহন করে হেঁটে নিজের ঘরে চলে গেল। রোদ্দুর হেসে আপন মনে বলল, পুরো দস্তুর পাগল কোথাকার। সকাল সকাল ঝিলমিল উঠে শিউলিকে ডাকতে গেল। শিউলির জানা ছিল না ঝিলমিল এসেছে। সকাল সকাল ওকে দেখে একদম অবাক। এগিয়ে এসে বান্ধবীকে জড়িয়ে ধরে বলল, ভাবি এসেছেন? কি যে আনন্দ লাগছে। আসেন আসেন, এই প্রথম আমাদের বাড়িতে এলেন। ঝিলমিল মুখ কালো করে বলল, তুইও? শিউলি ওর কথা পাত্তা দিল না। হাত ধরে ঘরে নিয়ে গেল। তারপর মাকে ডাকতে ডাকতে রান্নাঘরে গেল। শিউলির মা রোমেনা এসে ঝিলমিলকে দেখে ভীষণ খুশি হলেন। বললেন, কি গো আম্মা জান, একাই বেড়াতে এসেছো? জামাই এলো না কেন? ঝিলমিল লাজুক হেসে বলল, না আন্টি, আমি এমনি শিউলির সাথে কথা বলতে এলাম। ও কোথায় গেল?
একটু ডেকে দেন, নদীর পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। আই শিউলি, এদিকে আয় তো। আর তুমি শোনো মা, ওর সাথে সরাসরি আমাদের এখানে চলে আসবে। সকালের নাস্তাটা আমাদের সাথে খেতে হবে, কিন্তু জামাইকে নিয়ে এসো। বিয়ের পর এখনো একবারও দেখলাম না। আচ্ছা আন্টি, আপনি আমাদের বাড়ি যান। তারপর শিউলি আর ঝিলমিল বেরিয়ে গেল। সকাল থেকে বের হওয়ার পর যে দেখে সেই জিজ্ঞেস করে, কিরে জামাই কই? কিরে বিয়ের দাওয়াত কবে দিবি? মেয়ে মানুষের বিয়ের পরে জামাই ছাড়া চলাফেরা করা উচিত নয়, মানুষের বাজে নজর লাগে। আরে নতুন বউ যে, কি খবর? উফ, ঝিলমিল শুনতে শুনতে বিরক্ত হয়ে গেল। আশেপাশে সবাই পরিচিত, তার উপর বড় চাচা চেয়ারম্যান হওয়ার পর তাদের বাড়ির পরিচিতি আরও বেড়েছে। তাই যেই দেখে সেই উকি দিয়ে জিজ্ঞেস করে, কিরে ঝিলমিল, জামাই কই রে? এক পর্যায়ে ঝিলমিল বিরক্ত হয়ে বলল, আমাকে দেখো, আমাকে কি পছন্দ হয় না? এই জামাই জামাই করো কেন? জামাই দিয়ে কি করবা? দেখার এত শখ হলে বাড়ি গিয়ে দেখে আসো। ওরা হেসে বলে, ও মা, এতদিন তোকে বলেছি নাকি বিয়ের পর আমরা আমাদের মেয়েকে একটু জামাইয়ের সাথে একসাথে দেখতে চাইবো না? বুঝি রে বুঝি, লজ্জা পাচ্ছিস? যা বাপু, যেখানে যাচ্ছিস যা। ঝিলমিল অসহায় দৃষ্টিতে শিউলির দিকে তাকালো। তাকিয়ে লাভ নেই, সেও তখন থেকে ভাবি ভাবি করে যাচ্ছে। আর কিছুক্ষণ পরপর বলছে, বাসরাতের গল্প শোনাও ভাবি, আমিও বিয়ে করব, তাই আগে থেকে শুনে রাখছি। ঝিলমিল যখন চোখ গরম করে তাকায় তখন শিউলি চুপ করে, তারপর আবার শুরু করে। সময়টা এভাবেই কাটলো। সারা পাড়া সারাদিন ঘুরে বেরিয়ে বাড়ি ফিরল দুপুর নাগাদ। বাড়ি গিয়ে দেখতে পেল মা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওনার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ঝিলমিল বায়না ধরলো সেও যাবে। শিমু বলল, এইবার একটু সংযত হ মা, বিয়ে শাদী হয়েছে, এখনো এইরকম লম্প ঝম্প করলে মানুষ কি বলবে বলতো? দুদিন পর তো তোর শাশুড়ি আমার কাছে বিচার বসাবে, তখন কি করব? পাশ থেকে নীলিমা বললেন, না গো, আমার অত শত অভিযোগ নাই, আমরা তো ওকে আগে থেকেই চিনি। তোমারও যেমন মেয়ে, আমারও তো মেয়ে, এখন আবার সম্পর্ক এক কাঠি উপরে উঠে গেছে। এই আল্লাদেই তোমরা ওকে বাদর বানিয়েছ। অবশেষে ঠিক হলো দাদির সাথে মা ঝিলমিল আর রোদ্দুর যাবে। সেই মোতাবেক বাড়ির গাড়িতে করে রওনা হলো। সামার ডাক্তারের হাসপাতাল খুব একটা বেশি দূরে নয়। 15 মিনিটের মাথায় ওরা পৌঁছে গেল। দাদির চেক আপ শেষে ঝিলমিল কাগজপত্রগুলো চেম্বার থেকে আনতে গেল। ঝিলমিলের পিছে পিছে রোদ্দুরও এগিয়ে গেল। ভেতরে ঢুকতে একটা ডাক্তারকে দেখিয়ে ঝিলমিল বলল, সুন্দর না? কি? এই তো এই ডাক্তারটা। রোদ্দুর নির্বিকারভাবে উত্তর দিল, সুন্দর। ঝিলমিল আরেকদিকে ইশারা করে দেখিয়ে বলল, উনিও সুন্দর, দেখো দেখো। আমি ছেলে মানুষ দেখে কি করবো? তুই দেখ। দেখতেছি তো। ঝিলমিল একটা তড়ি বাজিয়ে বলল। রোদ্দুর ওর কথাবার্তায় কান না দিয়ে কাগজপত্র নিয়ে এলো। তারপর বাহিরে বেরিয়ে আসতেই শিমু বললেন, হয়েছে তোদের? এত দেরি হলো? মাকে গাড়িতে বসিয়ে রেখে এসেছি, বয়স হয়েছে না, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। আয় তোরা, এবার রওনা দেই। ঝিলমিল বলল, ডাক্তার দেখছিলাম মা, কি যে সুন্দর দুইটা ডাক্তার দেখলাম। ওরে বিয়ে না করলে আমি ওদের মধ্যে একজনকে নির্ঘাত বিয়ে করে ফেলতাম। শিমু কথাটা জাস্ট শুনল, চোখ গরম করে তাকিয়ে ঠাস করে চড় মারল। রোদ্দুর পাশ থেকে বলল, একটাই হবে না, আরেকটা। ঝিলমিল কটমট করে রোদ্দুরের দিকে তাকালো। সুযোগ পেলে বোধহয় ঘাড় মটকে দিত। শিমু বললেন, চল বেয়াদব। ঝিলমিল আর কোনো কথা না বলে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। রোদ্দুর পেছন থেকে দৌড়ে পাশে এলো। ফিসফিস করে বলল, খুব লেগেছে বুঝি? আরে থাক, কষ্ট পাস না, কান্নাকাটি করবি নাকি? গালটা তো লাল টুকটুকে হয়ে গেছে। ডাক্তারকে ডাকবো নাকি চিকিৎসা করার জন্য? ডাকি। আচ্ছা, ও ডাক্তার বাবু, কোথায় আপনি? ঝিলমিল গমগমে গলায় বলল, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। রোদ্দুর ভুরু নাচিয়ে বলল, আমাকে কেন দেখবি? তোর তো উচিত ডাক্তারদের দেখা, তুই বরং ওদেরকেই দেখতে থাক। তোর ওই 2 চোখে দেখতে সমস্যা হলে আমাকে বলিস, একটা চশমা কিনে দিয়ে 4 চোখা বানিয়ে দিব। ঝিলমিল চোখে মুখে বিরক্তি মিশিয়ে তাকালো। তারপর বাড়ি ফিরে তুমুল চেঁচামেচি শুরু করে দিল। বাড়িতে তার সাথে নাকি একের পর এক শুধু অন্যায় করা হচ্ছে। প্রথমত জোর করে বিয়ে দেওয়া হলো, দ্বিতীয়ত ভার্সিটি ট্রান্সফার। এই বাড়ির মানুষ নাকি তাকে বাড়িতে আর রাখতেই চাচ্ছে না। সবাই এসে কত জোরে বোঝালো, কিন্তু ঝিলমিলের এক কথা, এই বাড়িতে তাকে কেউ ভালোবাসে না। দাদি বললেন, তোর এখন
জামাই আছে, জামাইয়ের ভালোবাসা পেলেই তো হলো। বাকিদের ভালোবাসা দিয়ে আর কি করবি? রোদ্দুর ফিসফিস করে বলল, ডাক্তারদের ভালোবাসা পেলেই হবে, বাড়ির মানুষের ভালোবাসা দিয়ে তুই কি করবি? ঝিলমিল দেখলো ওর অনুভূতি কেউই পাত্তা দিচ্ছে না। এদিকে কাল তানিশার বার্থডে, ও আর রিমঝিম মিলে প্ল্যানিং করছে কিভাবে কি করবে। ঝিলমিল ওদের মাঝে থেকেও বোরিং ফিল করে উঠে দাঁড়ালো। রোদ্দুরে ঘরের দিকে এগিয়ে গেল, দরজায় ঠক ঠক করে বলল, আসবো? রোদ্দুর দরজায় উকি দিয়ে বলল, ম্যাডাম আপনি এই অধমের ঘরে পা দিয়েছেন, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, ভেতরে আসুন, এসে আমাকে উদ্ধার করুন ম্যাডাম। বদলামি করিস না, একটা কথা বলতে এসেছি। ডাক্তারের ব্যাপারে? রোদ্দুর জিজ্ঞেস করলো। ঝিলমিল ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তানিশার বার্থডেতে ওকে একটু সারপ্রাইজ দিতে যাচ্ছি, ভাবলাম তোকে বলি, মানে আমার প্ল্যানে তুইও শামিল হ। রোদ্দুর এক মুহূর্তে ভেবে বলল, আচ্ছা বল কি করতে চাচ্ছিস? ঝিলমিল মুখ ঝামটে উত্তর দিল, আশ্চর্য, তোকে বলবো কেন আমি কি করতে চাচ্ছি? নিজের প্ল্যানিং নিজের কাছে থাকুক। আসছে আমার সাথে প্ল্যানিং করতে। রোদ্দুর থতমত খেয়ে গেল। সে হা হয়ে বোকার মতো বলল, তবে এসেছিস কেন? আমার ইচ্ছে। রোদ্দুর থমথমে গলায় বলল, তোর ইচ্ছের সাথে আমার কি সম্পর্ক? আজব একটা মানুষ তুই, কখন কি বলিস নিজেও জানিস না। যা, যেভাবে ইচ্ছে হয় সেভাবে কর, দয়া করে আমাকে জ্বালাতে আসিস না, হাত জোর করে বলছি। আমি তোর কোনো প্ল্যানই নেই, ইভেন কোনো কিছুতেই নেই। ঝিলমিল কিছু বলল না, চুপচাপ চলে গেল। ছাদে এসে মনে হলো চিলেকোঠার ঘরটা তো ফাঁকাই থাকে, এই ঘরে একটা ছোটখাটো করে আয়োজন করা যেতে পারে, বাড়ির কাউকে না বলে। অর্থাৎ ঝিলমিল তানিশাকে ছোটখাটো একটা সারপ্রাইজ দেবে। সেই মোতাবেক সন্ধ্যার আগ দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। দোকান থেকে ফুল, লতা পাতা সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে এলো। বাড়ি ফেরার সময় আচমকা সাইফুলের সাথে দেখা হলো। ঝিলমিল পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে ডাক দিল, ঝিলমিল দাঁড়াও। ঝিলমিল দাঁড়াতেই সাইফুল এগিয়ে এসে পুনরায় বলল, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। এখন তো এখানে আর থাকছো না, তাই না? ঝিলমিল মুখে জবাব দিল না, মাথা নাড়িয়ে হ্যাঁ না দুই ভঙ্গিতে অস্পষ্ট জবাব দিল। সাইফুল ফের বলল, বিয়েটা তাহলে করে ফেললে? হুম। জানতাম না, 2 দিন আগে শুনলাম, তাও মানুষের মুখে মুখে। এখন কি ঢাকা থাকছো রোদ্দুরের সাথেই? হ্যাঁ, ওইখানেই আছি। ও, কবে এসেছে এখানে? ঝিলমিল দাঁতে দাঁত চেপে উত্তর দিল, গতকাল এসেছি এবং আগামীকাল চলে যাব। এসে 2 দিনও বাইরের বাড়ি বেড়ায় না, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? আরও কিছুদিন থেকে যাও। মোড়ের মাথায় নতুন নতুন দোকান বসছে, কিছুদিন পরেই মেলা, সেসব না দেখে চলে যাচ্ছ। তোমার বর দেখে তোমাকে একদম স্বাধীনতা দেয় না। ঝিলমিল সুন্দর করে হেসে বলল, আসলে আমার বরের কাজকর্মের প্রেশার আছে তো, এজন্য চলে যাচ্ছি। অন্য কারো মতো সে আবার গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে না, আমাকে ছাড়া বোরিং ফিল করবে, তাই সব ছেড়ে চলেই যাচ্ছি। এখন বিয়ে শাদী করেছি, বরকে ছাড়া আমারও থাকতে মন চায় না। এখানে তো জীবনের কতগুলো বছর পার করলাম, এইবার বরং একটু বরের সাথে জীবন পার করি। আচ্ছা সাইফুল ভাই, আমি আসছি, বরকে না বলে বের হয়েছি তো, টেনশন করবে। ঝিলমিলের কথা শুনে সাইফুলের মুখটা কালো হয়ে গেল। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের রাস্তায় এগিয়ে গেল। একটু আগে সাইফুলকে বলা কথাগুলোর জন্য নিজের গালে ঠাস ঠাস করে দুটো অদৃশ্য চড় মারল। বর, ছাতার মাথা। বাড়ি ফিরে ঝিলমিল কোনো দিকে না তাকিয়ে কারোর সাথে কথা না বলে সোজা চিলেকোঠার ঘরের দিকে রওনা হলো। যাওয়ার পথে অবশ্য নিজের ঘর থেকে কাঁচি, গ্লুসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। তারপর এক মনে নিজের কাজ করতে লাগলো। এসব ঠিকঠাক করতে গিয়ে বুঝলো যত তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে যাবে ভেবেছিল, তত তাড়াতাড়ি কিছুই হবে না। তবে রাত 12টার আগে কমপ্লিট হলেই হয়। সন্ধ্যার পরপর ঢাকা থেকে বাড়ির বাকিরা চলে এলেন। ফজলুল সরকারের এদিকে ফেলে যাওয়া অনেক কাজ, তার দিনের পর দিন অন্য জায়গায় সময় কাটানো একদমই সম্ভব নয়। ফিরতি পথেই কত মানুষের সাথে দেখা হলো, সবাই কাজের কথা বলছিল। ওসমান খন্দকার এই কয়েক বছরে যে কি রাজ্যকার্য উদ্ধার করেছে তিনি ভেবে পান না। কোনো কাজ গোছানো নেই, যেখানেই হাত দেন সেখানেই এলোমেলো। তাকে সবটা নতুন করে শুরু করতে হচ্ছে। তিনি অবশ্য যথেষ্ট গুণী মানুষ, যথেষ্ট সচেতন। অভিজ্ঞতা না থাকলেও তাই দায়িত্বের সাথে সবটা সামলে নিয়েছেন। ওসমান খন্দকার একটু গোলমাল লাগানোর চেষ্টা করছে, এটা বেশ ভালোই বুঝতে পারছেন। তিনি নিজে উপস্থিত হয়ে কিছু করছেন না, মানুষ দিয়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা করছেন। অবশ্য তাদের বাড়ির মানুষদের সাবধান থাকাই শ্রেয়। কখন কোন দিক দিয়ে কার কি ক্ষতি হয়ে যায় বলা তো যায় না। বাড়ির সবাই বসার ঘরে বসে এসব নিয়ে আলোচনা করছিল। বড় চাচা বললেন, রোদ্দুর কোথায়? বাড়ির সবাই এখানে, ও একলা ঘরে বসে আছে কেন? ডেকে নিয়ে আসো, ছেলেটা বোধহয়
দিন দিন ঘর কুড়োনো স্বভাবের হয়ে যাচ্ছে। বাবার কথা শুনে তানিশা গেল রোদ্দুরকে ডাকতে। গিয়ে দেখলো রোদ্দুর কানে হেডফোন গুঁজে ল্যাপটপ অনবরত টাইপিং করছে। নিশ্চিত অফিসের কাজ, তবুও তানিশা সামনে এসে ডাকলো, ভাইয়া, দুলা ভাই। রোদ্দুর ওর দিকে তাকিয়ে হেডফোন খুলে ভুরু কুচকে বলল, বল। বসার ঘরে সবাই ডাকছে তোমায়, চলো। কেন? আমার জানা মতে আগামীকাল তোর বার্থডে। আজ সবাই একত্রিত হয়ে কি করছে? সবাই গল্প করছে। বাবা বললো তোমায় ডেকে নিয়ে যেতে। তুমি নাকি বিয়ের পর বউয়ের আঁচলের তলায় সব সময় লুকিয়ে থাকো। আমাকে বলেছে ওরে কান ধরে টেনে নিয়ে আয়। তানিশের কথা শুনে রোদ্দুর তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, বড় চাচা এই কথা বলেছে? ও মাই গড, আমার বিরুদ্ধে আমার বাড়িতে কি সব ষড়যন্ত্র চলছে। আচ্ছা, এই কথাটা কি বাড়ির সকলের সামনে বলেছে? তানিশা হাসতে হাসতে বলল, আরে ভাই হ্যাঁ, তোমার আব্বু আম্মু উপস্থিত, এমনকি দাদিও আছে। আরো যে কি সব কথা বলছে তা শুনলে তুমি মিনি হার্ট অ্যাটাক করবে। বাড়ির সবাই, তার মানে ঝিলমিলও ওখানে রয়েছে? ওহ নো, তার মান সম্মান গেল যে গেল, সব গেল। বাড়ির ছোট বড় সকলের সামনে ইদানিং খুব করে ছোট করে প্রেস্টিজ পাংচার করে দেওয়া হচ্ছে। সবাই মিলে প্রতিযোগিতা লাগলো কিনা কে জানে। রোদ্দুরে ঝিলমিলের কথা আলাদাভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, কিন্তু ছোট বোনগুলো যা পাজির পাজি, ওরা নির্ঘাত এটা নিয়ে মজা করবে। তাই আর কথা না বাড়িয়ে তানিশার সাথে বসার ঘরে এলো। বড় চাচা রোদ্দুরকে দেখে খবরাখবর জিজ্ঞেস করলেন। রোদ্দুর আলতো হেসে প্রশ্নের জবাব দিয়ে আশেপাশে তাকাতে লাগলো। ঝিলমিলকে কোথাও দেখতে পেল না, তার মানে ও নেই এখানে। একটু আগের কথাগুলোও শোনে নাই। যাক বাবা, জোর বাঁচা গেল। দাদি খেয়াল করলেন রোদ্দুরের আশেপাশের সতর্ক দৃষ্টিতে তাকানোর বিষয়টা। আপন মনে তিনি বললেন, আজকের যুগে পোলাপানের মতিগতি বুঝি না। 2 দিন আগে বিয়ে করব না বলে কিঙ্গি চেঁচামেচি, বাবা গো বাবা, আর এখন বউকে দেখছে না বলে মুখটা একটুখানি করে দাঁড়িয়ে আছে। আশেপাশে খুঁজেও দেখছো। আরে হতচ্ছাড়া, আমরা কি তোদের খারাপ চাই নাকি? বিয়ে করে তো সুখেই আছিস। ঝিলমিলের খোঁজ পড়ল কিছুক্ষণ বাদে। মাহমুদ সরকার নিজেই মেয়ের খোঁজ করলেন। তখন বাড়ির সবার নজরে এলো ঝিলমিলকে অনেকক্ষণ যাবৎ তারা কেউ দেখে নাই। শিমু ভেবেছিল হয়তো রোদ্দুরের সাথেই রয়েছে, বাকিরাও তাই ভেবেছে। ফোন করে ওকে পাওয়া গেল না। ফোন অনবরত বেজে যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। রিমঝিম ওই ঘরে খোঁজ নিয়ে দেখলো ফোনটাই ঘরে ফেলে গেছে। সবার তো চিন্তা ধরে গেল, রাত হয়ে গেছে, এর মধ্যে মেয়েটা কোথায় গেল? কোনো বিপদ আপদ হলো না তো? রোদ্দুরও চিন্তিত হয়ে আশেপাশে তাকালো। একটু আগে যে এসেছিল জন্মদিনের কথা বলতে, এরপর ঝিলমিলের সাথে আর দেখাও হয় নাই, ওকেও আর কোথাও দেখতে পায় নাই। এখন বাড়ির সবাই তাকে প্রশ্ন করছে, বিয়ে করছিস আর বউয়ের কোনো খোঁজ রাখবি না? আশ্চর্য, তুইও জানিস না ঝিলমিল কোথায়? এটা কেমন কথা রোদ্দুর? দায়িত্ববোধ কি সব পানি দিয়ে গিলে খেয়েছিস? এখানে বাড়িতেই এই অবস্থা, ওখানে তো একলা থাকিস, কি করিস কে জানে? ঠিকঠাক মতো ওর কেয়ার করছিস তো? রোদ্দুর কি বলবে ভেবে পেল না। ঠিক এই কারণেই ওখানে ঝিলমিলকে চোখে চোখে রাখে। বাহিরে যাতায়াত করতে দেয় না একা একা, কিন্তু এখানে যেহেতু বাড়িতে সবাই আছে আর এখানকার সবাই ওরা আপনজন, পরিবেষ্ট পরিচিত, তাই সেভাবে গুরুত্ব দিল না। কিন্তু বাড়ির সবাই যেভাবে ওকে দোষারোপ করছে, তারপর তো কিছুই বলার থাকে না। ছোট চাচু বললেন, আচ্ছা ঠিক আছে, এখন তো এত সব কথা বলে লাভ নেই। আমি বাইরে দেখছি, হয়তো শিউলিদের বাড়িতে থাকতে পারে। আগেই নেগেটিভ ভাবার প্রয়োজন নেই তো, ও তো প্রায় ওখানেই চলে যায়। আমি দেখছি, তোমরা বাড়িতেই ভালো করে খুঁজে দেখো। রোদ্দুর, তুইও ভালো করে খুঁজে দেখ। শিমু তো প্রায় চিন্তায় প্রায় পাগল হয়ে গেছে। মেয়েটাকে চড় মারার জন্য আফসোস করলেন। সবাই যে যার মতো ঝিলমিলকে খুঁজতে বেরিয়ে গেল। রোদ্দুর হন্তদন্ত হয়ে সোজা ছাদে উঠল। পুরো ছাদে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখেও ঝিলমিলকে পেল না। এবার সত্যি সত্যি তারও টেনশন হচ্ছে। এই রাতের বেলা মেয়েটা যাবে কোথায়? এখানে তার পাশের বাড়ির ভাবি নেই। টেনশনে সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে আচমকা অন্ধকারে পা ফসকে গেল। চোখ পড়ল বাঁদিকে চিলেকোঠার ঘরে। ওখান থেকে, অর্থাৎ ভেজানো দরজার নিচ দিয়ে আলোর রেখা ভেসে আসছে। রোদ্দুর উঠে এসে ওই ঘরে উকি দিল। এতক্ষণ যার জন্য বাপ চাচারা মিলে তার 14 গোষ্ঠী উদ্ধার করলো, সেই মেয়েটাকে এই ঘরে দেখতে পেল। রোদ্দুর গম্ভীর মুখে এগিয়ে গেল। ঝিলমিল উল্টো দিক ফিরে চেয়ারে দাঁড়িয়ে বেলুনগুলো দেওয়ালে সেট করছিল। রোদ্দুর খেকিয়ে উঠল, এই বেয়াদব! আচমকে এরকম কণ্ঠস্বর শুনে ঝিলমিল ভয় পেয়ে চমকে উঠল। ঘুরে তাকাতে গিয়ে পা কাঁপার ফলে ঠাস করে পড়ে গেল, তবে পুরোপুরি মেঝেতে পড়তে পারল না। তার আগেই রোদ্দুর ধরে ফেলল। ঝিলমিল চোখ নাক মুখ কুচকে পড়ে যাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু শূন্যে ভেসে আছে এটা উপলব্ধি করতেই ভয় আরও সিটিয়ে গেল। নির্ঘাত ভূত বাবাজি! হঠাৎ চোখের পলক ফেলতে না ফেলতে রোদ্দুরে সে অনুভূতিটা আবার ফিরে এলো। আশ্চর্য, এটা কীরকম বুকের ভেতর আনচান করা অনুভূতি। ঠিক আনচান না, মনে হচ্ছে হৃৎপিণ্ড ধরস ধরস করে লাফাচ্ছে।
কারেন্ট শক খাওয়ার মতো অনুভূতি হচ্ছে। ওর ছোঁয়াতেই কেন এই অদ্ভুত অনুভূতিটা হচ্ছে? প্রশ্নটা রোদ্দুর নিজের কাছেই তুলে রাখলো। ঝিলমিল শূন্য ভাসমান অবস্থায় চোখ পিটপিট করে তাকালো। রোদ্দুরকে দেখে চক্ষু চড়ক গাছ। ও কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝিলমিল তৎক্ষণাৎ অপ্রস্তুত বনে গেল। এরপর কয়েকবার ফাঁকা ঢোক গিলল, নড়াচড়া করছিল। এই মুহূর্তে দরজা থেকে হাঁক করে একটা কণ্ঠ ভেসে এলো। ও সরি, আমি একদম বুঝতে পারি নাই তোমরা এখানে। তাও আচ্ছা, আমি চলে যাচ্ছি। কিচ্ছু দেখিও নাই। হ্যাঁ, কিচ্ছু দেখি নাই। রোদ্দুর পাশ ফিরে তাকিয়ে দেখলো রিমঝিম দুহাতে চোখ ডেকে উল্টো দিকে পা বাড়িয়েছে। সে হতভম্বের মতো ঝিলমিলের দিকে তাকিয়ে চমকে উঠল। সেই সময় ঝিলমিল বলে উঠল, ছাড় আমাকে। রোদ্দুরও ছেড়ে দিল। ছেড়ে দিতেই ঠাস মেঝেতে গড়াগড়ি খেতে খেতেই বলল, আল্লাহ, এই বংশের সব কটা মানুষ নিষ্ঠুর। আমি একা ভালো মানুষ, কাকে কি দোষ দিব? রোদ্দুর হাত বাড়িয়ে দিল। ঝিলমিল সেই হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে নিচে উঠে দাঁড়ালো। দুহাতে কোমর বেঁধে রোদ্দুরের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি যে তুই আমাকে বারবার ডিস্টার্ব করিস? দেখতেই পাচ্ছিস একটা কাজ, তবে কেন পেছন থেকে ওভাবে চেঁচালি? তোর সেই পেট্টি মার্কা কণ্ঠ, তাতে তো যে কেউ ভয় পাবে। তোকে আমি এখন কিছু বলবো না, সোজা বাড়ির মানুষের হাতে তুলে দেব। যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। এরপর রোদ্দুর ঝিলমিলের হাত ধরলো এবং মাঝপথে কোনো থামাথামি ছাড়া ওকে সোজা নিচে নামিয়ে নিয়ে এলো। তানিশ একটু আগে এসে যেহেতু সকলকে বলেছে ঝিলমিল চিলেকোঠার ঘরেই ছিল, তাই সকলে এসে উপস্থিত হয়েছে। ঝিলমিল দেখলো সবাই ওর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের চোখে চোখ পড়তে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সে দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি কি কিছু করেছি? তোমরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? মাহমুদ সরকার নিচে এগিয়ে এসে মেয়ের উদ্দেশ্যে বললেন, তুমি তো কখনোই কিছু করো না, যা করার আমরাই তো করি প্রতিবার। এই তো চিন্তায় চিন্তায় মরছিলাম। এখানে যাই করো না কেন, আমরা বাড়িতে এতগুলো মানুষ উপস্থিত আছি বলে গেলে কি হয়? আর ফোন কেন সাথে থাকে না? মানুষ এত দায়িত্বজ্ঞানহীন কেন হয়? কই তোমার মতো অন্য কেউ তো এমন করে না। তুমি একাই একটা মানুষ সারা দুনিয়ার মানুষকে প্যারায় রাখতে সক্ষম। ঝিলমিল বুঝলো অবস্থা খুব সিরিয়াস। না হয় বাবা কখনো এভাবে কথা বলে না, কখনো সামান্য রাগারাগিও করে না। এজন্যই তো মা বলে, তোর বাপ আল্লাহ দিতে দিতে তোকে মাথায় তুলেছে। একটু আগে ঝিলমিল জন্য অকারণে রোদ্দুরকে বকাবকি করায় শিমু ভীষণ আফসোস করে বলেন, আমার মেয়েটাই যত নষ্টের কোড়া, সব কিছুর মূলে সব সময় ওকেই পাওয়া যায়। ওকে আমি আজ পর্যন্ত বোঝাতে পারলাম না। যখনই শাসন করতে গেছি তখনই মা বলেছে, থাক ছোট মানুষ, কিছু বলো না। ওরে জিজ্ঞেস করো ও কি এখনো ছোট আছে? এই বয়সে এসব ফজলামি মানায়? যত সব কাণ্ডজ্ঞানহীন মেয়ে। আর কেউ কিছু বলল না। যে যার মতো নিজেদের ঘরে এবং নিজেদের কাজে চলে গেল। সকলে যাওয়ার পর ঝিলমিল মুখ কালো করে সোফায় বসে পড়ল। রোদ্দুর ওখানেই ছিল। ঝিলমিলকে উদ্দেশ্য করে বলল, ফোনটা সাথে রাখলেই হয়। সে মুখ ঝামটে উত্তর দিল, তোর মতো আমার ফোনে সারাক্ষণ মেসেজ আসে না। রাত বিরাতে কেউ ফোন করে বলেও না, না 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 তুমি আমার সাথে এমন করতে পারো না। আমাদের এতদিনের সম্পর্ক তুমি 1 মিনিটের নিমিষেই ভুলে যেতে পারো না। রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলে টিভির রিমোটটা নিজের দখলে নিয়ে বলল, ও আচ্ছা, তা কেমন লাগলো? আমি না এসব পরোয়া করি না। তোর চাচি সারা জীবনেই আমার গোষ্ঠী উদ্ধার করে এসছে। কুশন কভারটা নিজের কোলে নিয়ে আয়েশ করে বসে পুনরায় বলল, এই তুই কবে যাবি? যাব। রোদ্দুর দায় সারা উত্তর দিল, কবে যাবি? কেন তুই যাওয়ার জন্য এত উতলা হয়ে পড়েছিস কেন? কাহিনী কি? সব কিছুতে কাহিনী খুঁজিস না। আমার এখানে ভালো লাগছে না, কেউ আমাকে ভালোবাসে না। বল কবে যাবি? আমিও তোর সাথে চলে যাব। রোদ্দুর ঠোঁট উল্টে বলল, আমি তো ভাবছি তুই আর এখান থেকে সহজে যাবি না। ঝিলমিল একটু ভাব নিয়ে বলল, স্বামী ভক্ত হয়ে গেছি, ওসব তুই বুঝবি না। সবকিছু বুঝতে হলে তোকে বুদ্ধিজীবী হতে হবে। ঝিলমিলের কথা শুনে রোদ্দুর হোহক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই স্বামী ভক্ত? প্লিজ এসব আজে বাজে কথা বলে লোক হাসাস না। বিয়ের পর তুই আমাকে প্রথম লবণ দিয়ে চা বানিয়ে খাওয়াইয়েছিলি। আরে এটাই তো ইউনিক। সব বউয়েরা তাদের স্বামীদের মিষ্টি জিনিস খাওয়ায়। মিষ্টির সাইড ইফেক্ট ভালো করেই জানিস। আমি না চাই না অকালে তোর ডায়াবেটিস হোক, সুগার বেড়ে যাক, তাই তো লবণ দিয়ে চা বানিয়েছি। এখন তুই বল, কয়জনে আমার মতো স্বামী ভক্ত আছে? রোদ্দুর আবারও হেসে বলল,
না, একদম নেই। সারা দুনিয়াতে হারিকেন জ্বালিয়ে খুঁজলেও তোর মতো কাউকে পাওয়া যাবে না। ঝিলমিল জামার কলার নাচিয়ে একটু ভাব দেখিয়ে রোদ্দুরের গাল টেনে বলল, এই রকম বউ পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন। ঝিলমিল মুস্কি হেসে চলে গেল। রোদ্দুর বিষণ্ণ মনে নিজের ভবিষ্যতের কথা ভাবতে লাগলো। আহারে তার জীবনটা বড্ড স্বাদের জীবন, এই ডাকিনীর হাতে পড়ে শেষ হলো বুঝি। চিলেকোটার ঘরে ঝিলমিলের যতটুকু কাজ ছিল রাত 12টার আগে সবটুকু কমপ্লিট করে ফেললো। তারপর সকলে মিলে রাত 12টায় তানিশাকে উইশ করলো, কেক কাটলো। তারপর ঝিলমিল ঘুমে ঢুলতে ঢুলতে দাদির ঘরে এলো। দাদি জেগেই ছিলেন। ঝিলমিলকে দেখে বললেন, কি রে, আমার এইখানে কাজ কি? ওই করে যা। ঝিলমিল ধপাস করে শুয়ে পড়ল, বলল, ওরে তো প্রতিদিনই দেখি, কতদিন পর তোমার কাছে থাকতে এসছি। আমার কাছে থাইকা কাজ আছে? জামাইয়ের কাছে থাইকা লাভ হবে। শীতের মধ্যে আরো তো গায়ের উপরে গিয়া শুয়ে থাকতে পারবি। ঝিলমিল অন্যদিক ফিরে তাকিয়ে বলল, ছে, এত সব বাজে কথা কিভাবে বলো তুমি? আমি এত বাজে মানুষ না যে মানুষের গায়ের ওপর উড়ে পড়বো। ছি ছি ছি, কি লজ্জা কথা। স্বামীর কাছে থেকে এসব লজ্জা? আরে বাপু, আমরাও তো বিয়ে শাদী করেছিলাম, তাই না? একটু একটু অভিজ্ঞতা তোদের সাথে বলা বলি করি। এখন যা দেখি, দাদুভাইয়ের কাছে চলে যা। ঝিলমিল চোখ বন্ধ করে বলল, না, যাব না। কেন রে, তোর লজ্জা করে? বিয়ের এতদিন পরেও যদি স্বামী লজ্জা না ভাঙাতে পারে তাহলে তাকে আর কি বলার আছে? ঝিলমিল উঠে বসে পড়ল, দাঁতে দাঁত চেপে বলল, তুমি কিন্তু অনেক বেশি বাজে কথা বলছো। মোটেও অনেক দিন আমাদের বিয়ে হয় নাই। আর ওই বেটা হচ্ছে একটা খাটাস, ওর সাথে আমার জীবনেও বনবে না। সেখানে লজ্জা শরম তো অনেক দূরেই থাক। তিনিও হেসে বললেন, একটা বাচ্চা নিয়ে নে, তখন দেখবি সব বনে গেছে। বাচ্চা আর বউ দুটোর টানি তখন দাদু ভাইয়ের বুকের মধ্যে তার পাবে, বুঝলি? তোরা আজকালকার যুগের ছেলে মেয়েরা আমাদের কথা কি বুঝবি? আমরা কিন্তু তোদের খারাপ চাই না রে। ঝিলমিল খাট থেকে নেমে পড়ল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই ঘর ছেড়ে দৌড় দিল। জন্মের শিক্ষা হয়ে গেছে, আর দাদির কাছে থাকা যাবে না। কিসব উল্টাপাল্টা কথাগুলো বলে, শুনলে কান গরম হয়ে যায়। এরপর রোদ্দুরের সামনে দাঁড়ালেও দাদির উল্টাপাল্টা কথাগুলো মাথায় আসবে। ঝিলমিল অন্যমনস্ক হয়ে হেঁটে যাচ্ছিল অন্ধকার করিডোর দিয়ে। হঠাৎ খাম্বার মতো কিছু একটার সাথে ধাক্কা লাগলো, কিন্তু ওটা খাম্বা ছিল না, রক্তে মাংসে গড়া মানুষ। এই রাতে এক কাপ চায়ের জন্য রোদ্দুরের মন আনচান করছিল। রান্নাঘর থেকে ঘুরেও আসলো, কিন্তু চায়ের সরঞ্জাম কোথাও খুঁজে পেল না। আচমকা ঝিলমিলকে দেখে আশার আলো দেখতে পেল, কিন্তু ঝিলমিল ওকে দেখেই তিরিং বিরিং করে কয়েকটা লাফ দিয়ে বলল, আমি কিন্তু তোর সাথে কিছুতেই থাকবো না, যাবো না। যে যাই বলুক না কেন, আমি কোনো স্বামী টামি বুঝি না। রোদ্দুর অবাক হয়ে বলল, কি হয়েছে? না, কিছু হয় নাই। ঝিলমিল চেঁচিয়ে উঠল। রোদ্দুর এগিয়ে এসে ঝিলমিলের মুখ চেপে ধরল, ধমক দিয়ে বলল, চুপ! আশেপাশে সবাইকে জাগাবি নাকি? কি হয়েছে সেটা বল চুপচাপ। তুই না একটু আগে ঘুমাতে গেলি, এখন আবার উঠে এলি কেন? এই বাড়ির সবাই ডেঞ্জারাস, এটা আমি বিয়ের পর বুঝতেছি। এতদিন বুঝি নাই। তুই আমাকে নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বের হবি, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তারপর বাবা আমাকে কোন না কোন ভার্সিটিতে ভর্তি করাইছে, সেখানে নাকি আবার সামনের সপ্তাহে পরীক্ষা। আমার পড়াশোনা আছে, বই খাতা নিয়ে একেবারেই চলে যাব। আমি যদি আর আসি কখনো এই বাড়িতে। একটা কাজ করতে পারবি? বল, তোর কাজ করতে করতেই তো জীবন যাবে। এক কাপ চা বানিয়ে খাওয়া। এতকাল শুধু শুনে এসেছিলাম, এখন তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা বলুন জাহাপনা, এই রাত বিরাতে আপনার কি কি আবদার রয়েছে? আপাতত এক কাপ চা, কিন্তু প্লিজ লবণ মরিচ চায়ে দিস না। আমার প্রচন্ড মাথা ধরেছে, চা ছাড়া ঘুম ধরবে না সহজে। ঝিলমিল ঠোঁট উল্টে বলল, ঠিক আছে। এরপর ঝিলমিল কোনোরূপ ঝামেলা ছাড়া রোদ্দুরের উপর অসীম দয়ামায়া দেখিয়ে খুব সুন্দর এবং যত্ন সহকারে এক কাপ চা বানিয়ে আনলো। রোদ্দুর অবশ্য প্রশংসা করতে কার্পণ্য করল না। ঝিলমিলের সারা রাত ঘুম হলো না, এপাশ ওপাশ করে রাত কাটালো। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের কাপড় চোপড় বই খাতা সব গুছিয়ে নিল। বইপত্র গোছাতে গোছাতে বইয়ের মধ্যে থেকে টুপ করে একটা চিরকুট পড়ে গেল। ঝিলমিল সেটা হাতে নিয়ে পড়ে হেসে উঠল। গত বছর শর্মিয়াপুর বিয়ের আগের দিন এই চিরকুটটা সে ঝিলমিলকে দিয়ে গিয়েছিল রোদ্দুরকে দেওয়ার উদ্দেশ্যে। ঝিলমিলের তো মনেই ছিল না। আহারে বেচারি, মনে মনে যাকে পছন্দ করলো তার নাগালও পেল না, কিন্তু চিরকুটটা ঠিকই রয়ে গেছে। ঝিলমিল ওটা ওভাবেই বইয়ের মাঝে রেখে দিল। যদিও এখন এটা রোদ্দুরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও সুযোগ পেলে দেখাতে হবে। আর শর্মিয়াপুরও কিছুদিন পর বেবি হবে, তারও নিশ্চয়ই রোদ্দুরের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ঝিলমিল সব কিছু গোছগাছ করে নিচে নামলো। রান্নাঘরে উকি দিয়ে সবার উদ্দেশ্যে বলল,
আমি একটু শিউলির সাথে দেখা করে আসছি, কেউ যেন আমার খোঁজ না করে। ঝিলমিল বের হতে মূল ফটক থেকে হঠাৎ দেখতে পেল রোদসী এবং তার হাজবেন্ড আসছে। ঝিলমিল দৌড়ে গেল, এক ছুটে বোনকে জড়িয়ে ধরল, আনন্দিত স্বরে বলল, আপু আপু, কতদিন পর তুমি আসবে, আমাকে আগে জানাও নাই কেন? একটু হলেই তো আমি চলে যাচ্ছিলাম। রোদসী হেসে বলল, ধুর পাগলি, আমি তোকে যেতে দিলে তো তারপর যাবি? তোর ভাইয়ার তো সময় মেলে না, বিয়ের পর আর রোদ্দুরের সাথে দেখাও করতে পারে নাই, তাই দুদিন ছুটি নিয়ে চলে এসেছি। রোদসীর হাজবেন্ড ফারহান বলল, তোমাকে দেখলাম দুদিন আগে, মনে হচ্ছে কত ছোট ছিলে, আর এখন বিয়ে পর দেখে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছো। কি আশ্চর্য, শালের বিয়ে খাওয়ার সৌভাগ্য হলো না আমার। আচ্ছা আসুন ভাইয়া, বাড়ির ভেতরে আসুন। এরপর আপনার শাশুড়ি যদি দেখে তার বড় জামাইকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখে গল্প শুরু করে দিয়েছি, তাহলে নির্ঘাত আমার পিঠে চেলা কাঠ ভাঙবে। ওরা বাড়ির অন্দরে প্রবেশ করলো। হই হুল্লোড়ের ধুম পড়ে গেল। ঝিলমিলের আর যাওয়া হলো না, ভালো খারাপের মাঝে তবদা খেয়ে পড়েই রইল। ওইদিকে রোদ্দুর নাচতে নাচতে দুলাভাইয়ের সাথে নদীর পাড়ে গেল মাছ ধরতে। মা চাচিরা সবাই মিলে পিঠাপুলি বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। ঝিলমিল ঘরে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। রোদসী এসে পাশে বসে জিজ্ঞেস করলো, তারপর বল, সংসার জীবন কেমন কাটছে? ঝিলমিল হাই তুলে উত্তর দিল, ভীষণ বোরিং। কেন? এমন তো না যে তোর সাথে অপরিচিত কারো বিয়ে দেওয়া হয়েছে, তাও ধরে বেঁধে। রোদ্দুর যথেষ্ট ম্যাচিওর, ওর বোধ বুদ্ধি জ্ঞান হাজার গুণে ভালো। আর তাছাড়াও রোদ্দুর কিন্তু মানুষের মন বুঝতে পারে। তোর হয়তো মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে, ব্যাপার না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর রোদ্দুর যেহেতু আছে এবং তুইও ওর সাথে আসিস, তাই আমরাও তোকে নিয়ে একদম চিন্তিত নই। মা যে কি নির্ভর হয়েছে বলার মতো না, সব সময় আমাকে তোর কথা বলে। বাড়ির বাকিরাও খুব খুশি দেখলাম। ভেবেছিলাম বিয়ের প্রস্তাবে মেজো চাচি হয়তো মনক্ষুণ্ণ হবে, কিন্তু তাকেই সবচেয়ে বেশি আনন্দিত মনে হচ্ছে। রোদসী রোদ্দুরের কত যে প্রশংসা করলো তার ইয়ত্ত নাই। ঝিলমিল চুপচাপ সব শুনে আপন মনে বিড়বিড় করলো, সারা দুনিয়া খুঁজে আমি ওর মতো বজ্জাত পাবো না। শনিবার তো ঝিলমিল আর রোদ্দুরে যাওয়া হলো না। রোদ্দুর তাই বলল রবিবার সকাল সকাল রওনা দিলে সে অফিসটা ধরতে পারত, কিন্তু রোদসী এবং ফারহান দুজনেই বাধা দিল, বলল 2-1 দিনের ছুটি নিতে। অনিচ্ছা সত্ত্বেও রোদ্দুর ছুটি নিতে বাধ্য হলো। এখন বড় বোন তার হাজবেন্ড বারবার করে বলছে তাদেরও তো একটা সম্মান আছে, মুখের উপর আর কতই বা না বলা যায়। সময় মাত্র 3 দিন। ওরা পরিকল্পনা করলো ছোট পরিসরে একটি পিকনিকের আয়োজন করবে। ঝিলমিল তো এতদিন ঝিমিয়েছিল, রোদসী আসা উপলক্ষে এইবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ওরা এক পা আগালে সে পুরো কদম এগিয়ে যায়। রোদ্দুরের আসল অর্থে মনে হচ্ছে সে শ্বশুর বাড়িতে আছে। 2 দিন আগেও নিজেকে এই বাড়ির ছেলেই মনে হয়েছিল, কিন্তু ফারহান আসার পর এক তুড়িতে রোদ্দুরকে বলেছে, ভাই তুই আর আমি কিন্তু একই পথের পথিক। দেখো সবকিছুতেই একলা থাকা আনকমফোর্টেবল। তুমি আমি 2 জামাই যদি এইবার একসাথে মাঠে নামি, তবে মনে হবে এটা আমাদের শ্বশুর বাড়ি। ফারহান ভাইকে রোদ্দুরের ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ হয়েছে। দারুণ একজন মানুষ, অমায়িক এবং আন্তরিক। পিকনিকের পরিকল্পনা থেকে প্রথমেই বাড়ির বড়দের বাদ দেওয়া হলো। তারা থাকলে সবকিছুতে বাধা দিবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, নানান কাহিনী। সুখানপুরের শেষ মাথায় ছোটখাটো একটা জঙ্গলের মতো জায়গা আছে। ঝিলমিল সেখানে বনভোজনের আয়োজন করার প্রস্তাব রাখলো। জঙ্গলের মধ্যে বিষয়টা কতটুকু নিরাপদ হবে সেটা নিয়ে দ্বিধায় পড়ল বাকিরা। অবশেষে সবাই মিলে চলল জায়গাটা দেখতে। না, সবকিছু ঠিকঠাক। জঙ্গলটা অনেক বেশি গভীর না, শুধুমাত্র হালকা লতাপাতায় ভরপুর। সিদ্ধান্তে নিল ওগুলো ওরা নিজেরাই ঠিকঠাক করে নেবে। কাজ ভাগাভাগি করার সময় ঝিলমিল দেখলো রোদ্দুরের ভাগে অনেক কম আর সহজ কাজ পড়েছে। সে সেটা নিয়ে ঝগড়া শুরু করে দিল। রোদ্দুর বিদ্যুপের স্বরে বলল, তোর জীবনে গ্যাঞ্জাম পাকানো ছাড়া আর কোনো কাজ নেই, আপাতত যেটা করছিস সেটাই কর। না, আমি বন জঙ্গল ঘুরে শুকনো পাতা জোগাড় করতে পারবো না। তবে কি গাছ কাটতে পারবি? এগুলো গাছ না, লতা পাতা, হাত দিয়ে টান দিলেই উঠে যাবে। তুই এখান থেকে উঠে পড়, এসব আমি করব। ঝিলমিল ইশারায় সামনে থাকা বন জঙ্গল দেখিয়ে বলল। কোনো বাক্য ব্যয় ছাড়া রোদ্দুর উঠে দাঁড়ালো। ঠিক আছে, যা ইচ্ছে হয় করুক। এখানে একটু আগেও যোগ দেখেছিল সে। এবার ঝিলমিল যোগের পাল্লায় পড়লে মজা টের পাবে। রোদ্দুর হাসতে হাসতে চলে গেল। বাহ্যিক দৃষ্টিতে এই কাজটাকে পানির মতো সহজ মনে হলেও এটা সহজ নয় একেবারেই। গায়ের সব শক্তি দিয়ে ঘাসগুলো টেনে তুলতে হচ্ছে। কিছুক্ষণ বিশ্রামের উদ্দেশ্য গাছতলায় এসে বসলো। কেউ এখানে উপস্থিত নেই, অর্থাৎ সবাই নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত। সে একাই ফাঁকিবাজি করছে।
লাগছে। রোদ্দুরে খারাপ লাগছে না, সে শহরের জীবনেই অভ্যস্ত। তবে এই দিকটা দেখলে মনে হয় সাজানো গ্রাম অঞ্চল। প্রতিদিনের একঘেয়েমি রুটিন, ব্যস্ত নগর, বিরক্তিকর যানজট, অফিসের সারাক্ষণ একই নিয়ম, সব কিছু থেকে বেরিয়ে বেশ শান্তি শান্তি লাগছিল। রোদ্দুর এদিকে এসে দেখলো ঝিলমিল গালে হাত দিয়ে বসে আছে। সে জিজ্ঞেস করলো, কিরে শেষ? ঝিলমিল জবাব দিল, শেষ না করতে পারলেও তোর জন্য রেখে দিই নাই। আচ্ছা, উনি ভাঙবে তবু মজ খাবে না। রোদ্দুর যা ভেবেছিল ঠিক তাই হলো। একটা চোখ ঝিলমিলের গলায় আটকে রয়েছে। নিশ্চয়ই ও টের পায়নি। টের পেলে এতক্ষণে কুরুক্ষেত্র ঘটিয়ে ফেলতো। রোদ্দুর ঝিলমিলকে কিছু বলল না, ওর কাছাকাছি এগিয়ে গিয়ে হাত ধরে দাঁড় করালো। তারপর বলল, চোখ বন্ধ কর। ঝিলমিল হতভম্ব দৃষ্টিতে তাকালো। এই ছেলে এমন করছে কেন? সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রোদ্দুর বলল, ওয়েট, একদম কথা বলবি না। তারপর নিচে এক হাত ঝিলমিলের দু চোখে রেখে আর এক হাত গলায় স্পর্শ করলো। ঠান্ডা হাতের স্পর্শ কিংবা যাই হোক, ঝিলমিল মৃদু কেঁপে উঠল। বহু কষ্টে কিছু একটা বলতে নিলে রোদ্দুর ঠোঁটে আঙুল চেপে ধরল। চুপ, জাস্ট 1 মিনিট। তারপর সে ঝিলমিলের গলায় সামান্য চিমটি দিয়ে চোখটা তুলে এনে অনেক দূরে ছুঁড়ে মারল। এরপর চোখ থেকে হাত সরিয়ে নিল। ঝিলমিল জিজ্ঞাসা করলো, কি হলো বুঝলাম না। রোদ্দুর সরে গিয়ে বলল,